আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর ভবিষ্যতে এরকম আরও বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সব আপডেটের আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আপনাদের এই সমর্থনই কিন্তু আমাদের এগিয়ে চলার মূল অনুপ্রেরণা। একটা কথার আছে না যে অনুকরণই হলো প্রশংসার সেরা রূপ, আর ইনভেস্টিংয়ের জগতেও কিন্তু এই কথাটা একদম সত্যি। বিশ্বের সব সেরা ইনভেস্টরদের কৌশলগুলো যদি হুবহু নকল বা ক্লোন করা যায় তাহলে কিন্তু সাফল্যের পথে অনেকটাই এগিয়ে থাকা যায়। এটা বলতে পারেন একটা পরীক্ষিত শর্টকাট। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য আমরা কাকে ফলো করব, মানে কোন মাস্টারের স্ট্র্যাটেজিটা এখানে সবচেয়ে ভালো কাজ করতে পারে। চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। আর এখানেই আসছেন আজকের আলোচনার মূল চরিত্র, পিটার লিঞ্চ, একজন কিংবদন্তি ফান্ড ম্যানেজার, যিনি তার লেখা বইগুলোর মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগের মতো একটা জটিল বিষয়কে একদম সাধারণ মানুষের জন্য সহজ করে তুলে ধরেছেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা ধাপে ধাপে লিঞ্চের পুরো কৌশলটা বোঝার চেষ্টা করব এবং একদম শেষে দেখব যে এই স্ট্র্যাটেজি ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রয়োগ করলে কি হতে পারে। তো প্রথম পর্ব, কেন এই ক্লোনিং বা সফল বিনিয়োগকারীদের অনুকরণ করার আইডিয়াটা এত পাওয়ারফুল এবং এটা যে আসলে কাজ করে তার প্রমাণ কি। আসলে এই স্ট্র্যাটেজিটা যে কাজ করে তার কিন্তু প্রমাণ আছে। 2008 সালের একটা গবেষণায় দেখা যায়, কেউ যদি গত 31 বছর ধরে আর কিচ্ছু না করে শুধু ওয়ারেন বাফেটের পোর্টফোলিওটা কপি করত, তাহলে সে বাজারের অ্যাভারেজ রিটার্নের চেয়ে বছরে প্রায় 11% বেশি রিটার্ন পেত। ভাবা যায়? এটা পরিষ্কার প্রমাণ করে যে যদি সঠিক মানুষকে অনুসরণ করা যায় তাহলে নির্লজ্জ ক্লোনিংও দারুণভাবে কাজ করে। তো যেহেতু আমরা বুঝলাম যে ক্লোনিং কাজ করে, চলুন এবার পিটার লিঞ্চের মূল দর্শনের গভীরে যাওয়া যাক। তার পুরো কৌশলটাকে আসলে খুব সহজ 3টে ভাগে ভাগ করে ফেলা যায়। এটাই ছিল তার সাফল্যের মূল ভিত্তি। লিঞ্চের মতে সফল বিনিয়োগের জন্য এই 3টা ধাপই যথেষ্ট। প্রথমে কোম্পানির একটা ভালো স্টোরি খুঁজে বের করতে হবে, তারপর সেটার উপর ভিত্তি করে একটা পোর্টফোলিও বানাতে হবে আর নিয়মিত খেয়াল রাখতে হবে, আর সবশেষে কিছু নির্দিষ্ট প্যারামিটার ব্যবহার করে সঠিক স্টকটা বেছে নিতে হবে। লিঞ্চের কাছে প্রত্যেকটা স্টক কেনার পেছনে একটা মজবুত গল্প বা স্টোরি থাকাটা ছিল মাস্ট। এর মানে কি? এর মানে হলো কোম্পানিটার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেই পরিকল্পনা যদি সত্যি হয় তাহলে ব্যবসাটা ঠিক কতটা বড় হতে পারে। এই গল্পটা যদি আকর্ষণীয় হয় আর কোম্পানির দ্রুত বেড়ে ওঠার সম্ভাবনা থাকে, শুধু তখনই তিনি সেই স্টকটা নিয়ে ভাবতেন। আর এই স্টোরিগুলোকে আরও সহজে বোঝার জন্য লিঞ্চ কোম্পানিগুলোকে 6টা আলাদা ক্যাটেগরিতে ভাগ করতেন। এর মধ্যে তার সবচেয়ে পছন্দের ক্যাটেগরি ছিল ফাস্ট গ্রোয়ার্স, মানে দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলো। সাধারণত এগুলো ছোট, নতুন আর এমন সব ইন্ডাস্ট্রিতে কাজ করে যেখানে দ্রুত বড় হওয়ার অনেক সুযোগ থাকে। গল্প তো বোঝা গেল, কিন্তু শুধু গল্প দিয়ে তো আর ইনভেস্ট করা যায় না, তাই না? এর সাথে নম্বরও মেলানো চাই। চলুন এবার দেখি লিঞ্চ কোন কোন নির্দিষ্ট সংখ্যা বা আর্থিক মেট্রিক্স ব্যবহার করে তার পছন্দের স্টকগুলো খুঁজে বের করতেন। লিঞ্চ মূলত এই ফিল্টারগুলো ব্যবহার করতেন। প্রথমেই তিনি খুঁজতেন ছোট কোম্পানি, কারণ সোজা হিসেব ছোট কোম্পানির বড় হওয়ার সুযোগ অনেক বেশি। এরপর তিনি দেখতেন কোম্পানির PE রেশিও যেন তার নিজের 5 বছরের অ্যাভারেজ আর তার ইন্ডাস্ট্রির অ্যাভারেজের চেয়ে কম থাকে, মানে স্টক তার সস্তায় পাওয়া যাচ্ছে। বছরে 15 থেকে 25% আয় বৃদ্ধি তো থাকতেই হবে। এর সাথে একটা শক্তিশালী ব্যালেন্স শিট, মানে কম ঋণ, কোম্পানিকে খারাপ সময়ে সুরক্ষা দেয়। আর প্রাতিষ্ঠানিক মালিকানা কম থাকা মানে হল বড় বড় ফান্ড হাউসগুলো এখনও স্টকটা আবিষ্কার করেনি, তাই আগেভাগে বিনিয়োগের একটা সুযোগ আছে। এই লিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রিকগুলোর একটা হলো PEG রেশিও। আচ্ছা, বিষয়টা একটু সহজ করে বুঝি। ধরুন একটা ফার্মা কোম্পানির PE রেশিও 20, কিন্তু তার গ্রোথ রেট 15%, তাহলে এর PEG রেশিও হবে
1.33, যা একটু বেশি। আবার একটা ব্যাংকের পিই রেশিও হয়তো 8, কিন্তু তার গ্রোথ রেট 10%। তাহলে এর পিইজি রেশিও দাঁড়ায় মাত্র 0.80, যা খুবই আকর্ষণীয়। লিঞ্চের মতে এই পিইজি রেশিও যদি 1-এর কম হয়, তার মানে স্টকটা হয়তো আন্ডারভ্যালুড বা কেনার মতো দামে আছে। লিঞ্চের একটা মজার শব্দ ছিল, ডায়োর্সফিকেশন। তিনি এটা দিয়ে এমন একটা ভুলকে বোঝাতেন যা অনেক ভালো কোম্পানিও করে ফেলে। মানে যখন একটা সফল কোম্পানি হঠাৎ করে এমন কোনো নতুন ব্যবসায় ঢুকে পড়ে যে ব্যবসাটা তারা আসলে বোঝেই না। ধরুন একটা সফল বিস্কুট কোম্পানি হঠাৎ একটা স্টিল মিল কিনে ফেলল। এই ধরনের সিদ্ধান্ত প্রায়ই কোম্পানির মূল ব্যবসাকেও ডুবিয়ে দেয়। থিওরি তো অনেক হলো, তাই না? এবার আসল মজা। চলুন দেখি এই ফিল্টারগুলো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ওপর ফেললে কি দাঁড়ায়। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আমাদের শুরুটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড 350-রও বেশি কোম্পানি নিয়ে। বিশাল একটা সংখ্যা, তাই না? এবার দেখুন ম্যাজিকটা। যখন আমরা লিঞ্চের ফিল্টারগুলো একটার পর একটা বসাতে শুরু করলাম, কি হলো দেখুন। 350-র বেশি কোম্পানি থেকে ছোট মার্কেট ক্যাপের ফিল্টার লাগাতেই সংখ্যাটা নেমে এলো প্রায় 150-তে। এরপর যখন পিই রেশিওর নিয়মটা প্রয়োগ করা হলো, তখন টিকে থাকলো মাত্র 40টা কোম্পানি। 15% আর্নিংস গ্রোথের শর্ত দেওয়ার পর সংখ্যাটা হয়ে গেল মাত্র 20। আর যখন আমরা 0.75-এর কম পিইজিওয়াই রেশিও খুঁজলাম, তখন আমাদের হাতে থাকলো মাত্র 8টা কোম্পানি। শেষে কম ঋণ আর কম প্রাতিষ্ঠানিক মালিকানার কঠিন শর্ত পূরণ করার পর আমরা পেলাম মাত্র 5টা সম্ভাব্য হীরা। আর এই পুরো প্রক্রিয়ার শেষে কি পেলাম আমরা? 350-র বেশি কোম্পানি থেকে ছেঁকে আমরা পেলাম মাত্র 5টা কোম্পানির একটা ছোট্ট ফোকাসড লিস্ট। এটাই হলো এই কৌশলের আসল পাওয়ার। আর এর পোটেনশিয়ালটা দেখুন। শুধু উদাহরণ হিসেবে যদি ধরি, এই ফিল্টার করা কাল্পনিক পোর্টফোলিওটা যদি গত 3 বছরে 35% চক্রবৃদ্ধি হারে রিটার্ন দিত, যেখানে পুরো ডিএসএক্স ইন্ডেক্স দিয়েছে মাত্র 12%, তাহলেই বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়। অবশ্যই এটা একটা কাল্পনিক উদাহরণ, কিন্তু এই কৌশলের কার্যকারিতা বোঝানোর জন্য এটা যথেষ্ট। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই স্ক্রিনার বা ফিল্টার কিন্তু গল্পের শুরু, শেষ নয়। আসল কাজটা তো শুরু হয় এর পর। লিঞ্চের সাফল্যের আসল চাবিকাঠি কিন্তু শুধু এই সংখ্যাগুলো ছিল না। তার কৌশলের সবচেয়ে জরুরি অংশটাই ছিল প্রত্যেকটা কোম্পানির স্টোরি নিয়ে একদম হাতে কলমে সানরূপ গবেষণা করা আর সেটার মৌলিক দিকগুলো বিশ্লেষণ করা। তার মানে মূল শিক্ষাটা হলো, একটা স্ক্রিনার আপনাকে হয়তো সম্ভাব্য সেরা স্টকগুলো খুঁজে দিতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে আসল বিজয়ী স্টোরিটা খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আপনারই। আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। এখন আপনাদের পালা এই জ্ঞানের আলোকে নিজের গবেষণার যাত্রা শুরু করা।